কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অঙ্গীকার করেছেন, অর্থের অভাবে দেশের কেউ চিকিৎসা বঞ্চিত হবে না, উন্নত চিকিৎসার জন্য কাউকে যেতে হবে না বিদেশে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করে তিনি তুলে ধরেন স্বাস্থ্য খাতের বিকেন্দ্রীকরণের পরিকল্পনাও। পরে আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষকদের অবসরকালীন ভাতা প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোহন ইসলামের প্রতিবেদন। চিকিৎসা সেবায় আধুনিক অবকাঠামো বাড়ানোর উদ্যোগের অংশ হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। চিকিৎসার জন্য বিদেশমুখিতা শুধু অর্থের বহিঃপ্রবাহ নয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা ও মানুষের আস্থারও বড় প্রশ্ন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সেই বাস্তবতা বদলের অঙ্গীকারই প্রতিফলিত হয় প্রধানমন্ত্রীর বক্তব্যে। পুরো স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের কথা বলেন তিনি। প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষকদের অবসর ভাতা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্যে তিনি অভিযোগ করেন, ফেসিবাদী সরকার শিক্ষকদের অর্থ তছরূপ করেছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, ভালো থাকবেন, আপনিও দোয়া করবেন যাতে আরো। তবে এখন থেকে সময় মতো শিক্ষকরা অবসরকালীন অর্থ পাবেন বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না। এই সংক্রান্ত বিষয় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, আমাদের সর্বোচ্চ থাকবে এটি ইনশাআল্লাহ। অবসরে গিয়েও শিক্ষকদের সমাজ গড়ার কাজে যুক্ত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহন ইসলাম, ৭১, ঢাকা। এদিকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় জানিয়েছেন দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক কোনো চাপের কাছে কখনোই নতি স্বীকার করেননি খালেদা জিয়া। আপসহীন নেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে দোয়া অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেখতে পুতুলের মতো হলেও সংগ্রাম আর ত্যাগে ভরপুর ছিল তার রাজনৈতিক জীবন। মৃত্যুর পর এবারই প্রথম জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। নেত্রীর ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলটির নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, আপোষহীনতা ও গণতান্ত্রিক চেতনা ধারণ করেই এগিয়ে যাবে বিএনপি। তার জীবদ্দশায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন। আজকের সঙ্গে ব্যতিক্রমে যে অতীতে কিন্তু সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন, আজকের তিনি আমাদের সঙ্গে নেই। তিনি আপন করে সকলের অপরাধ ক্ষমা করেছেন। দোয়া মাহফিলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে নেবে। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার
সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। এ সময় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর বেগম খালেদা জিয়া। আজকে বিএনপি যা একটা যে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল, এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতির আদর্শ ধারণ করে দেশ গঠনের ভূমিকা রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই নেতা। তাকে বাস্তবায়িত করার জন্য মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যের নাম বেগম খালেদা জিয়া। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু ইতিহাসই গড়েননি, আন্দোলন, সংগ্রাম, কারাবাস ও নানা প্রতিকূলতা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন গণতন্ত্রের অন্যতম কণ্ঠস্বর হিসেবে। আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। ৪ দশকের রাজনৈতিক জীবনে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থা ও অনুপ্রেরণার প্রতীক। শফিকুল হকের প্রতিবেদন। এর বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। দেশ, দেশের মানুষ আর গণতন্ত্রের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। বরাবরই তিনি বলে গেছেন, বাংলাদেশই তার আসল ঠিকানা। সাধারণ পরিবারের মেয়ে, পরবর্তীতে দেশের রাষ্ট্রপতির স্ত্রী। আততায়ীর গুলিতে জিয়াউর রহমানের মৃত্যুর পর সাদা শাড়িতে রাজনীতির নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। এরপর থেকে লড়াই করেছেন স্বৈরাচার আর ফ্যাসিবাদের বিরুদ্ধে। কখনো আপোষ করেননি বলেই জনতার হৃদয়ে স্থান পেয়েছেন আপোষহীন নেত্রী হিসেবে। স্বৈরাচার এরশাদকে হটিয়ে ৯১-এর নির্বাচনে দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেন বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও ২বার রাষ্ট্র ক্ষমতায় আসেন, যা তাকে দেশের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করে। সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের পুরো পথটাই ছিল অমসৃণ। ১/১১-র প্রেক্ষাপটে পরিবার থেকে বিচ্ছিন্ন হন খালেদা জিয়া, হারান স্বামীর রেখে যাওয়া আশ্রয়স্থল ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। অকালে হারান আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। তার স্নেহবঞ্চিত হন বড় ছেলে তারেক রহমান ছাড়াও পুত্রবধূ আর নাতি নাতনিরা। তারপরও কখনো পিছু হটেননি গণতন্ত্র রক্ষার আন্দোলনে। এই সরকার শুধু অবরুদ্ধ দেশটি করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। আওয়ামী সরকার বরাবরই আতঙ্কে ছিল বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার, যে কারণে কখনো বালুর ট্রাক, আবার কখনো হামলা মামলা করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু থামেননি বেগম জিয়া, যে কারণে তাকে বরণ করতে হয় মিথ্যে মামলায় কারাবন্দী জীবন। এই কারাবন্দী জীবনেই যেন ছিল খালেদা জিয়ার জন্য এক মানবসৃষ্ট মৃত্যুফাঁদ। অসুস্থতায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন, সরকারের অবহেলায় তার শরীরে বাসা বাঁধে জটিল রোগ। তবে দীর্ঘ অসুস্থতার পর থেমে যায় সেই বাঁচার লড়াই, থেমে যায় এক নারীর ৪ দশকের নেতৃত্বের যাত্রা। দু ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় এক বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের। দেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর সবচেয়ে বড় নামাজে জানা যায় দলমত নির্বিশেষে
এক মোহনায় এসে মিশেছিল জনতার স্রোত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগম খালেদা জিয়া, আপনাকে মনে রাখবে বাংলাদেশ। শফিকুল হক, ৭১, ঢাকা। রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের প্রায় ১,২২,০০,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় র্যাবের লেখা একটি বুলেট প্রুফ জ্যাকেট, পিস্তল, গুলি ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। গেল ৯ আগস্ট সকাল ১০:৩০ রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে অনেকটা ফিল্মি স্টাইলে হয় এই ছিনতাইয়ের ঘটনা। অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের ১,২১,৭৫,০০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ৩টি মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী বেশ কয়েকজন। এই ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। তাদের কাছ থেকে 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেম প্লেট, মোটরসাইকেল একটি এবং চাপাতি, এগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জন হলো ইলিয়াস শিকদার, মোহাম্মদ রবিউল ইসলাম, জাফর, মিন্টু রাহি এবং সাগর বাড়ি। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ও পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। যাদের নাম পেয়েছি তাদের আমরা অন্য কিছু অ্যানালাইসিস করে যে দেখলাম যে ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তবে এই ঘটনার মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। সাজিদ সরকার, ৭১, ঢাকা। রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর ঘিরে চলছে প্রস্তুতি। এই সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে জনসভায় ভাষণ দেবেন। সালেক হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। শহরের নতুন স্টেডিয়াম, অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ সহ চলছে নানান প্রস্তুতি। সফরের শুরুতে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। বিকেল 4টায় পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। তারেক রহমান সাহেব কিশোরগঞ্জ আগমন উপলক্ষে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। তারেক দিয়ে আসতেছে, এটা তো আমরা আনন্দিত, গর্বিত। আমরা চাই আমরা এই যে নদীর জলাবদ্ধতাটা বন্ধ করে দেব, রাস্তাঘাট ঠিক করুক। সারা শহরে গতকাল থেকে মিছিলে প্রত্যেকটা অঙ্গ সংগঠন, পুরো বিএনপি সহ মিছিলে কিশোর শহর মুখরিত। প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েছে বলে জানালেন এই সংসদ সদস্য। আমরা আশা করি উনি আসার ফলে কিশোরগঞ্জ উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত হবে। পরে প্রধানমন্ত্রী যাবেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন জনসভায়। শান্তা ইসলাম, ৭১। দর্শক, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের আরও বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, যেমনটি জানাচ্ছিলাম যে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন কিশোরগঞ্জে, তো তার এই সফরের প্রস্তুতি কেমন দেখছেন এবং এই বিষয়ে দলীয় নেতাকর্মী এবং এলাকার লোকজন কি বলছেন, সব মিলে জানাবেন। কিশোরগঞ্জের এখনকার যে অবস্থা,
সাজ রব কিশোরগঞ্জের পুরো শহর জুড়ে এবং নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস এবং এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু খুবই উদ্গ্রীব হয়ে রয়েছে আগামীকালটার জন্য। আপনি জানেন যে আগামীকাল কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন তিনি জাতীয় মৎস্য সপ্তাহ পালনের উপলক্ষে মির্জাপুরে এখানে কিন্তু করবেন। তারপরই তিনি চলে যাবেন কটিয়াদিতে, সেখানে কার ফ্যাচারি পরিদর্শন করার পরে সেখানেও 14 জন সেরা শ্রেষ্ঠ উদ্যোক্তাদের মাঝে কিন্তু পুরস্কার বিতরণ করা হবে এবং তারপরেই তিনি কিশোরগঞ্জের স্টেডিয়ামে চলে আসবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিন যে বেতন ভাতাদি যে চালু হচ্ছে তারই কিন্তু উদ্বোধন হবে কিশোরগঞ্জের স্টেডিয়ামে এবং ঐতিহাসিক শোলাকিয়া মাঠে তিনি কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি অভিযান করবেন জেলা ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীদের সাথে এই কার্যক্রমটি তিনি কিন্তু করবেন। আর ওনার আসার এই আগমন উপলক্ষে কিশোরগঞ্জবাসী অত্যন্ত উজ্জীবিত উচ্ছ্বসিত এবং নেতাকর্মীদের মাঝে একটি সাজ রব দেখেছি এবং তারা বলছে যে এটা একটা ঈদের আমেজের মতো এবং এখানকার নেতাকর্মীরা তাদের আশা এই কিশোরগঞ্জের যে বঞ্চিত দীর্ঘদিন ধরে কিন্তু বঞ্চিত ছিল উন্নয়নের জোয়ার থেকে, সেই উন্নয়নের বার্তা নিয়ে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী, এমনটাই আশা করছেন এখানকার নেতাকর্মীরা এবং জনগণের আশা যে এই প্রধানমন্ত্রী আসার পরে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এই কিশোরগঞ্জকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য সেই বাস্তবায়ন এই প্রধানমন্ত্রী করে যাবেন, আশ্বাস দিয়ে যাবেন এবং উন্নয়নমূলক কাজের যে উদ্বোধন করে যাবেন সেই কাজের উদ্বোধনের অপেক্ষায় এবং ওনাকে দেখার জন্য নেতাকর্মীরা সহ এখানকার যে সাধারণ মানুষ অত্যন্ত উদ্দীপ এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রয়েছে। এই ছিল কিশোরগঞ্জের। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সালেক হোসেন রনি, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন নতুন সদস্য। দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। নতুন সদস্যের তালিকায় আছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ডাক্তার ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ। নতুন এই সদস্যরা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 34 দিন পর আবারও খোলা হয়েছে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দানবাক্স ও ডেক। শুরু হয়েছে গণনা। এতে অংশ নিয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মাদ্রাসার শিক্ষার্থীরা। সকালে মাজারের দানের ডেক এবং দান বাক্সগুলো এনে রাখা হয় মাজারের মাঠে। সেখানে শুরু হয় অর্থ গণনা। জেলা প্রশাসক জানান, এই টাকাগুলো গণনার পর সেগুলো প্রশাসনের পক্ষ থেকে খোলা একটি নির্ধারিত অ্যাকাউন্টে জমা হবে। এর আগে গেল 2 বার স্বচ্ছতার সাথে মাজারের টাকা গণনা করা হয়েছিল। প্রথম ধাপে গত 22 জুন 17,65,549 টাকা পাওয়া যায় এবং দ্বিতীয় ধাপে গত 11 জুলাই পাওয়া যায় 47,10,153 টাকা। একেবারে প্রকাশ্যে দেখতেছেন তো, আমরা প্রকাশ্যে, শুধু আমরা না, এখানকার স্থানীয় যারা রাজনীতিবিদ আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, মাজারের মোতোয়াল্লি আছে, তাদের উপস্থিতিতে এই টাকাটা গণা হচ্ছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।